নমস্কার, সৌমেন সরকার বলছি, আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাসের একটি নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদনটা একটু তুলনামূলক বিচারের ব্যাপার। আজ পর্যন্ত ভারতে যতজন প্রধানমন্ত্রী তার পদ গ্রহণ করেছেন, তাদের মধ্যে বেছে নিচ্ছি আজকে প্রথম 3টি নাম, যাদের কর্মকাণ্ডের জন্য আজকে ভারত আজকের অবস্থায় এসে দাঁড়িয়েছে। 1947 সালের 14 এবং 15 অগাস্টের মাঝরাতে ট্রায়েস্ট উইথ ডেস্টিনি, জওহরলাল নেহরুর সেই বিখ্যাত ভাষণ, সেই ভাষণ দিয়ে শুরু হয়েছিল ভারতের নতুন পথযাত্রা, স্বাধীন ভারতের পথযাত্রা। তারপর থেকে আজকে প্রায় 77 বছর হয়ে 78 বছর হতে চলল। অনেক প্রধানমন্ত্রী এসেছেন গেছেন, কিন্তু তাদের মধ্যে যারা এমন কিছু কাজ করেছেন যার সুফল আজকেও ভারত ভোগ করছে, তাদের মধ্যে থেকে বেছে নিয়েছি 3 জন। একটু দেখুন কাদের কথা বলছি। এই প্রতিবেদনের সঙ্গে কিন্তু আরেকটা কথাও বলে রাখতে হচ্ছে, এখানে শুধু শাসক হিসাবে দেশের জন্যে তারা যে সমস্ত নীতি প্রণয়ন করেছেন বা এক্সিকিউট করেছেন, শুধুমাত্র সেগুলোকেই ধরা হচ্ছে। এখন ক্ষমতায় থাকতে গেলে কিন্তু রাজনীতি করতে হয়, এবং সেই যে রাজনীতি, সেই রাজনীতিটা যে সবসময় খুব পরিষ্কার রাজনীতি তা নয়। অনেক ক্ষেত্রেই প্রচুর কর্দমাক্ত ব্যাপারও থাকে। কিন্তু যদি তুলনামূলক বিচার করতে হয় কার শাসন ব্যবস্থায় কি হয়েছে, তাহলে একটা পজিটিভ ফ্রেমের মধ্যেই আলোচনাটাকে রাখা প্রয়োজন। কারণ যে সমস্ত অন্যায় কারবার হয়েছে, তার ফলে অনেকেই তো পরিবর্তিত হয়ে গেছেন, কিন্তু যে সমস্ত পলিসি ডিসিশনের ফলে আজকে আমরা এই জায়গাতে এসে দাঁড়িয়ে রয়েছি, সেগুলোকে নিয়ে চিন্তা করলে মনে হয় প্রতিবেদনটা করাটা কিছুটা সুবিধা হবে। আর আরেকটা কথা, ইতিহাসবিদ তারা বলেন যে কোনো ঘটনাকে ইতিহাসের প্রেক্ষাপটে বিচার করতে গেলে ঘটনা থেকে অন্তত 25 বছরের একটা পার্থক্য থাকা প্রয়োজন। অতএব আমি যে 3 জনকে বেছে নিয়েছি, এই 3 জনের শাসনকালের পরেও কিন্তু 25 বছর পেরিয়ে গেছে। আর বর্তমান প্রধানমন্ত্রীর যে 3য় পর্যায়ে চলছে, শাসনের 3য় পর্যায়ে চলছে, তাকে এই আলোচনার মধ্যে আনছি না এই কারণে যে তার তো কার্যকাল এখনো শেষই হয়নি। ফলে তাকে এই আলোচনাতে নিয়ে আসাটা মোটেই যুক্তিযুক্ত হবে না। তো যাই হোক, তো প্রথমে যার কথা বলবো তার নাম হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু 1947 সালের 15 অগাস্ট থেকে 1964 সালের 27 মে, অর্থাৎ
16 বছর 286 দিন প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন। আমি প্রথমে বলেছি যে তার রাজনীতি নিয়ে কথা বলবো না, সেটা অন্য ব্যাপার, কিন্তু শাসক হিসাবে তিনি যে নীতিগুলো প্রণয়ন করেছিলেন বা যে তার যে কর্মকাণ্ড ছিল শুধু তার উপরেই সীমাবদ্ধ রাখছি। আজকে ভারতের যে গণতান্ত্রিক কাঠামোটা, তাতে নিশ্চয়ই অনেক ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি বেরিয়েছে বা অপপ্রয়োগ হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু যে কাঠামোটা আমরা এখনো উত্তরাধিকার সূত্রে পেয়েছি আজ পর্যন্ত, তাতে নেহেরুর অবদান তো ভোলা যাবে না। এমনকি যে সংবিধান আমরা গ্রহণ করেছি 1950 সালের 26শে জানুয়ারি, যখন মহাত্মা গান্ধী নেই, তা সত্ত্বেও কিন্তু ওই সংবিধান গৃহীত হয়েছে এবং আমরা সেই মাঝে মাঝে তার সংশোধন করেছি, কিন্তু তার গণতান্ত্রিক কাঠামোটাকে অপরিবর্তিত রেখে দেওয়ার জন্য একটু প্রশংসা তো নেহেরুর প্রাপ্য। এবং তার সঙ্গে আজকে যে জ্ঞানচর্চার যে সুপার সেন্টার অফ সুপার এক্সেলেন্স, যেমন আইআইটি থেকে শুরু করে এই যে ইসরো বা আরও অন্যান্য যে সমস্ত বিখ্যাত এই সেন্টার অফ এক্সেলেন্স রয়েছে, সেগুলোর শুরুটা তো নেহেরুর আমলেই হয়েছিল। আবার বলছি, নেহেরুর পলিটিক্সটাকে বাদ দিয়ে শুধু তার কর্মকাণ্ডকে ধরছি। তার আগে নেহেরুর একটা অসুবিধে বা সুবিধে যাই হোক, সেটা হচ্ছে যে তার আগের পূর্বসূরির কোনো কর্মকাণ্ডের দায়ভাগ যেমন থেকে নিতে হয়নি, তেমনি তার সামনে কোনো রকম এক্সাম্পলও কিন্তু সেট করা ছিল না যেটাকে দেখে তিনি এগোতে পারেন। তিনি যখন ভারতের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে, তখন স্কোরবোর্ডে কিন্তু সব জায়গাতেই 0 0 0 আর 0। সেইখান থেকেই তার যাত্রা শুরু। তো এইখানে দেখুন, এই যে 5 ইয়ার প্ল্যানিং কমিশন, ফিনান্স কমিশন এবং আরও এই যে ইলেকশন কমিশন, এ সমস্ত তো নেহেরুর আমলেই করা। তিনি অন্যরকম কিছু করতেই পারতেন, কারণ তার সময়ে কিন্তু ওর দ্বিতীয় কোনো সিরিয়াস রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না যারা রাজনৈতিকভাবে নেহেরুকে চ্যালেঞ্জ করতে পারতেন। তো দেখুন, তার আমলে প্রধান যে ব্যাপার সেটা কি হয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু তার লেফট অফ সেন্টার যে চিন্তা ভাবনার একটা ফসল। তিনি রাশিয়াতেও গিয়েছেন, সোভিয়েত ইউনিয়ন, এবং সেখানে গিয়ে দেখেছেন যে সেখানকার সরকার কি করে দেশের যে বিভিন্ন উন্নয়ন কাণ্ডে ডাইরেক্টলি অংশগ্রহণ করতে পারেন। তা যে সময়তে তিনি ভারতের দায়িত্বে আসেন, অর্থাৎ 1947, তখন সদ্য দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে এবং পশ্চিমী দেশগুলোতে তখন চলছে বিশাল রিসেশন, আর্থিক মন্দা। কিন্তু রাশিয়া সেই মন্দার মধ্যে কিন্তু পড়েনি। অতএব তিনি নিশ্চিত হয়ে যান যে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা যেটা দেখি, সেটাই হচ্ছে ভারতের জন্য সবথেকে অব্যর্থ সোশ্যাল ডেভেলপমেন্টের একটা পদ্ধতি হবে। তার আমলে
পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরের একটা সুন্দর ব্যালেন্সও কিন্তু করা হয়েছিল। আমরা যেটাকে বলি মিক্সড ইকোনমি, অর্থাৎ ক্যাপিটালিস্ট ইকোনমি এবং সোশ্যালিস্ট ইকোনমি। ক্যাপিটাল ইকোনমিতে কি হয়, সেখানে প্রাইভেট হ্যান্ডে সমস্ত কিছু দিয়ে দেওয়া থাকে, গভর্নমেন্ট শুধু ওপর একটা তদারকি চালায়, কিন্তু কোনো কিছুতে অংশগ্রহণ করে না। কিন্তু সোশ্যালিস্ট ইকোনমিতে কি বলে, সেখানে যে চিন্তা সেটা হচ্ছে যে মানুষ তো আইসোলেশনে তো থাকতে পারে না, মানুষকে যৌথভাবে থাকতে হয়। অতএব এনি প্রোডাকশন ইজ এ প্রোডাক্ট অফ দ্য সোসাইটি। অর্থাৎ কি না, সেই কমিউনিস্ট চিন্তা যদি নাও হয়ে থাকে, তাহলেও কিন্তু দেশের যে বেশিরভাগ সম্পদ, সেই সম্পদের কিন্তু মালিকানা দেশের মানুষের, কিছু শিল্পপতি বা ব্যবসায়ীর নয়। স্টেট লেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, নেহেরু মনে করেছিলেন যে ভারতকে চালাতে গেলে সরকারকে কিন্তু ডাইরেক্টলি উন্নয়ন কর্মের নামতে হবে। প্রাইভেট সেক্টর সেখানে কমপ্লিমেন্টারি রোল প্লে করতে পারে, কিন্তু মেজর প্লেয়ার গভর্নমেন্টকে নিজেকেই নিতে হবে। অতএব আজকে যে বিশাল বিশাল যে পিএসইউগুলো দেখি, নবরত্নের কথা বলি এবং আরও অন্যান্য যেগুলো বলি, সেগুলো কিন্তু সব নেহেরুর আমলেই শুরু করা। তখন তো ডিসইনভেস্টমেন্ট কমিশন, এই ধরনের কথা তো কিছু ভাবা যায়নি। এবং তার আমলে আরেকটা যে বড় কাজ হয়েছে, সেটা হচ্ছে ল্যান্ড সিলিং। ল্যান্ড সিলিংয়ের ফলে অনেক গরিব মানুষও কিন্তু কিছুটা জমির মালিকানা পেয়েছেন, যার ফলে তাদের দারিদ্র কিছুটা হলেও মুক্ত হয়েছে। এরপরে দেখুন, এটা যদি ইন্টারনাল পলিসি হয়, এক্সটার্নাল পলিসিতেও কিন্তু নেহেরুর দুর্দান্ত ভূমিকা পালন করেছেন। এই যে তিনি ন্যাম অর্থাৎ নন অ্যালাইড মুভমেন্ট, যেটা তার একটা সবথেকে বড় রাজনৈতিক পদক্ষেপ, তখনকার সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু যথেষ্ট সুফল দিয়েছিল। পরবর্তীকালে নেহেরু মারা যাওয়ার পরেও বহুদিন ভারত সেই নীতি নিয়ে চলেছে। কোল্ড ওয়ারের পরে যদিও তার আর কোনো অর্থ থাকলো না। এইবারে বলি যে গণতান্ত্রিক যে ইনস্টিটিউশন, সেটাও কিন্তু নেহেরুর আমলেই শুরু করা। যেমন ধরুন রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, যার আন্ডারে আজকে ভারতের সমস্ত নির্বাচন অনুষ্ঠিত হয়, ইলেকশন কমিশন, এগুলো সব নেহেরুর আমলেই করা। এবং নেহেরু বুঝতে পেরেছিলেন যে স্বাধীনতা উত্তর দেশটিতে যেখানে এতটা কমিউনাল একটা উত্তেজনা রয়েছে, সেখানে যদি দমনমূলক পদ্ধতি নিয়ে কেউ শাসন করতে যান, তাহলে তার ফল কি হয়, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তার উদাহরণ রয়েছে। সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তিনি কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতেই এগিয়েছেন এবং তার আমলে বিশেষ কোনো দুর্নীতির কথা কিন্তু এখনো শোনা যায়নি।
আরেকটা ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়াকে বা ভারতকে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণমূলক রাষ্ট্র এতে পরিণত করার জন্যে তার যে চেষ্টা ছিল, সেই চেষ্টার ফলে আজকে ভারতে কিন্তু অনেক এমন কিছু স্টেপ নেওয়া হয় যেটা বলা যেতে পারে যে গরিবদের জন্য সঠিক কাজ। তা এইভাবে যদি নেহেরুর মূল্যায়নটা করি, তাহলে দ্বিতীয় স্থানে কাকে নিয়ে আসবো? দ্বিতীয় স্থানে যাকে নিয়ে আসবো তার এগেনস্টে তো প্রচুর রাজনৈতিক অভিযোগ আছে, এমন এমন অভিযোগ যার সারবত্তা প্রমাণিত, কিন্তু তা সত্ত্বেও তার আমলে নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত, তার ফলে গোটা দেশ কিন্তু উপকৃত হয়েছে এবং আজও হচ্ছে। আমি ইন্দিরা গান্ধীর কথাই বলছি। ইন্দিরা গান্ধী কিন্তু দুটো টার্মে সবশুদ্ধ প্রায় 16 বছর প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন। প্রথম ফার্স্ট টার্ম ছিল জানুয়ারি 24, 1966 থেকে মার্চ 24, 1977, অর্থাৎ কিনা 11 বছর 60 দিন প্রথম টার্মে। আর তার পরের টার্মে 1980 সালের 14 জানুয়ারি থেকে 1984 সালের 31 অক্টোবর পর্যন্ত, যেদিন তিনি আততায়ী গুলিতে নিহত হন। ইন্দিরা গান্ধীর এগেনস্টে সব থেকে আগে যেটা বলে নিই, যেটা বাদ দিয়ে ইন্দিরা গান্ধীকে ভাবা যায় না, সেটা হচ্ছে যে অগণতান্ত্রিকভাবে প্রচুর রাজ্য সরকারকে তিনি যেভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে যেভাবে ফেলেছেন, এবং তারপরে সেখানে ক্ষমতা দখলের জন্য তিনি যে ধরনের অগণতান্ত্রিক পদ্ধতিগুলো নিয়েছিলেন, সেটা তো ইতিহাসে লেখা রয়েছে। আর এমার্জেন্সি, তাকে ভুলবে কে? কিন্তু এইগুলোকে তার আমলে যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আজকে ভারত কিন্তু তার সুফল ভোগ করছে। প্রথমেই বলে রাখি যে ন্যাশনালাইজেশন অফ ব্যাংক, আজকে চিট ফান্ডের যুগে চিন্তা করা যায় যদি ব্যাংকগুলো যদি রাষ্ট্রীয়করণ না হতো, তাহলে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা কোথায় থাকতো? অতএব এই একটি কাজের জন্য কিন্তু পরবর্তী জেনারেশনের সমস্ত মানুষ এই অগণতান্ত্রিক ইন্দিরা গান্ধীর কাছেই কিন্তু কৃতজ্ঞ থাকবে। দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে যে রাজন্য ভাতা বিলোপ। এই রাজন্য ভাতা বিলোপ ব্যাপারটা কি? 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, তখন বেশ কিছু প্রিন্সলি স্টেট ছিল, রাজা ছিল এবং তার রাজত্ব ছিল, যাদেরকে ভারতে যোগদানের জন্য চুক্তি হিসাবে ট্যাক্স ফ্রি একটা টাকা তারা এবং তাদের পরবর্তীকালে তাদের যে উত্তরাধিকারীরা তারাও পাবেন ভারত সরকারের কোষাগার থেকে। এটা কিন্তু 291 ধারাতে কিন্তু এটা বলে দেওয়া ছিল। আর 362 ধারাতে বলে দেওয়া ছিল যে ভারতে অন্তর্ভুক্ত হবার আগে এই রাজারা যে সমস্ত অধিকার ভোগ করতেন, স্বাধীন ভারতেও তারা সেই অধিকারগুলো ভোগ করতে থাকবেন। কিছু লিমিটেশন আছে,
যেমন সুপ্রিম কোর্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো বিরোধিতা করা যাবে না। 1967 সালে নির্বাচনে কিছুটা পরিমাণে অ্যাডভান্টেজ পাওয়ার জন্যে এবং তিনি দেখেছিলেন যে এই যে রাজন্য ভাতা বিলোপ করলে তার কি সুফল হতে পারে সেটা তিনি বুঝতে পেরেছিলেন। 71 সালে তাই 26th অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন এনে ওই ধারা দুটো তিনি বিলোপ করে দেন। অর্থাৎ কিনা ওই যে রাজরারা বা রাজ পরিবারগুলো ভারত সরকারের কোষাগার থেকে, অর্থাৎ কিনা যেটা জনগণেরই টাকা, সেখান থেকে তারা আর কোনো রকম টাকা পয়সা পাবে না। জনগণের টাকা রাজাদের হাতে যাবে, তাহলে তার ভারতের যোগদানের বিশেষ মূল্য আর কি রইল? এই যে রাজন্য ভাতা বিলোপের ব্যাপারে কিন্তু তাকে বেশ কিছু আইনি লড়াইয়ে যেতে হয়েছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত তিনি সফল হন। আর এই যে প্রিভিলেজ, একটা গণতান্ত্রিক দেশে একটা রাজার কি করে প্রিভিলেজ থাকতে পারে? হাউ হি ইজ ডিফারেন্ট ফ্রম এ কমন সিটিজেন? যাই হোক, এই যে গণতান্ত্রিক একটা ব্যবস্থাকে তিনি যে কায়েম করতে পেরেছেন রাজরাদের ওপরেও, তার জন্য তিনি কিন্তু ধন্যবাদার্হ। আর তৃতীয় যে জিনিসটা সেটা কি না, এই যে মিনারেলসগুলোর ওপরে যে খনি, এই খনিগুলো কিন্তু রাষ্ট্রীয় অধিকারে নিয়ে আসা হয়, ন্যাশনালাইজেশন। প্রাকৃতিক সম্পদ মানুষের বদলে কিভাবে কিছু শিল্পপতি বা বিজনেসম্যানের কুক্ষিগত থাকে। মোটামুটি এগুলো সবই কিছুটা পরিমাণে বলা যেতে পারে রাজনৈতিক এবং কিছুটা অনেকটা পরিমাণে অর্থনৈতিক। এই স্টেপগুলোর যে সুফল সে তো আমরা সবাই ভোগ করছি। অতএব অগণতান্ত্রিক ইন্দিরা গান্ধীর যে কিছু সোশ্যালিস্ট স্টেপ, সেটাকে তো অস্বীকার করা যাবে না। এইবারে আসি আরেকজনের কথাতে, যাকে আমি সর্বান্তঃকরণেই মনে করি যে আধুনিক ভারতের সবথেকে ডাইনামিক প্রাইম মিনিস্টার। ভবিষ্যতে হয়তো তার থেকেও আরও ভালো প্রাইম মিনিস্টার আসবেন, কিন্তু পিভি নরসিংহ রায়ের মতো এতটা ডাইনামিক প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী বারে বারে আসবেন না। 1991 সালের 21শে জুন থেকে 1996 সালের 16ই মে পর্যন্ত সর্বমোট 4 বছর 330 দিন তিনি প্রধানমন্ত্রীর পদে আসীন ছিলেন। এবং ঘটনা যাদের মনে আছে তারা তো নিশ্চয়ই মনে রেখেছেন যে রাজীব গান্ধী যে বছর নির্বাচনের সময়, তো 91 সালের নির্বাচন চলাকালীন তিনি এলটিটির হাতে, আততায়ীদের হাতে নিহত হন। এবং তখন গান্ধী পরিবারের কেউ অন্তত সেই ইলেকশনে আর প্রধানমন্ত্রী হওয়ার কথা ভাবেননি। 240 জন সদস্য নিয়ে পিভি নরসিংহ রাও ক্ষমতায় আসেন এবং তার যে ডিপ্লোম্যাসি, পলিটিক্যাল ডিপ্লোম্যাসি, সেটা প্রমাণ হয়
যে এই মাইনরিটি গভর্নমেন্ট কিন্তু কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই, হ্যাঁ কিছু দুর্নীতি অভিযোগ উঠেছিল, এমপি কেনাবেচার ব্যাপার ট্যাপার কিছু ছিল, কিন্তু তা সত্ত্বেও বলতে হবে যে তিনি কিন্তু সাকসেসফুলি একটা মাইনরিটি গভর্নমেন্টকে 5 বছর চালিয়েছিলেন। এবং তখনকার দিনের যে পরিস্থিতি সেটাও কিন্তু ভাবতে হবে। 1991 সাল তিনি যখন ভারতে হাল ধরেন প্রধানমন্ত্রী হিসাবে, তখন কিন্তু সদ্য প্রথম গালফ ওয়ার বা উপসাগরীয় যুদ্ধ শেষ হয়েছে। এবং এর ফলে ভারতের যে কোষাগারে বিদেশি মুদ্রার পরিমাণ এতটাই কমে গিয়েছিল, মাত্র 6 বিলিয়ন। এখন যেমন তার 100 গুণেরও বেশি। 1991 সালে কিন্তু মাত্র 6 বিলিয়ন ছিল, যেটা মাত্র 15 দিনের কাজ চালানোর মতো। তেল কেনার পয়সা নেই। তার কারণটা হচ্ছে যে গালফ ওয়ারের ফলে যে গালফে যারা কাজ করেন এবং দেশে টাকা পাঠাতেন, সেই রেমিট্যান্সগুলো কমে গেছে। এবং যুদ্ধের ফলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও ভারত যুদ্ধে জড়িত ছিল না, কিন্তু অর্থনৈতিক যে যুদ্ধটা চলেছে তার প্রভাব তো ভারতের ওপরে এসে পড়েছে। এবং তেল আমদানি বা তেলের দাম বা এই সমস্ত কারণে ভারতের কোষাগারের অবস্থা ছিল অত্যন্ত খারাপ। তো তিনি এসেই প্রথমেই কি করলেন, কিছু দল বদলের দুর্নীতির কথাটা যদি মাথায় না রাখা হয় তাহলে কিন্তু বলতে হবে যে তিনি যেটা করেছেন এক এক করে বলছে, এবং তার ফলে আমরা যারা পশ্চিমবঙ্গে আছি তারাও কিন্তু তার প্রতি কৃতজ্ঞ থাকবো একটা বিশেষ কারণে। কী কারণ সেটা একটু পরে বলছি। তিনি ক্ষমতায় এসে প্রথমে করলেন কি, টাকার একটু অবমূল্যায়ন করলেন যাতে অর্থনীতিটা একটু স্টেবল থাকে। তারপর কি করলেন, বেশ কিছু সোনা বিক্রি করে দিলেন। এই সোনা বিক্রি করে দেওয়ার অর্থ বিদেশি মুদ্রার যে ভাণ্ডার, যেটা অপুষ্টিতে ভুগছিল, সেটা বেশ কিছুটা পরিমাণে কিন্তু কমে গেল। এবং তারপরেও তিনি যে ইম্পোর্ট অর্থাৎ আমদানির ওপর নিষেধাজ্ঞা চাপালেন না বটে, কিন্তু তার আমলে বলা হলো যে ইম্পোর্ট এসেনশিয়াল ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে করতে গেলে করেসপন্ডিং কোয়ান্টিটির এক্সপোর্টও করতে হবে। ইম্পোর্ট করা মানে আমদানি করা, অর্থাৎ তার পেমেন্ট তো ডলারে হবে। কোষাগারেতে কিছু ঢুকবে না, কোষাগার থেকে বেরিয়ে যাবে। অতএব যতটা বেরোবে তার থেকে বেশি আশা, অর্থাৎ কিনা এক্সপোর্ট যদি করতে পারে, যে র মেটেরিয়াল আসবে তাকে ফিনিশ গুডস তৈরি করে সেটা যদি এক্সপোর্ট করতে পারে তাহলে তুমি ইম্পোর্ট করো, এসেনশিয়াল সেক্টর ছাড়া। দুর্দান্ত পদক্ষেপ। এই যে ফরেন ট্রেড পলিসি, এর ফলে অনেকেরই হয়তো ইচ্ছা ছিল বিদেশি জিনিসপত্র ভারতে নিয়ে এসে বিক্রি বাটা করে একটা কারবার করা। সেই ট্রেডিং কারবারের কিন্তু তিনি মূলোৎপাটন করে রেখেছিলেন। যে এখানে যে অন্য কোনো রকম ব্যাপার হয়নি তা নয়, কিন্তু পলিসি হিসাবে সেটা একটা দুর্দান্ত। তারপরে ডাইরেক্ট প্রত্যক্ষ কর বা অপ্রত্যক্ষ করে এমন কিছু সিম্পলিফিকেশন করেছেন, যার ফলে যে করদাতাদের সঙ্গে সরকারের যে আইনি যে লড়াই সেটা অনেকাংশে কমে গেল এবং সরকারি কোষাগারে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে কর আদায় হতে থাকলো। এরপর আসি যে ব্যাপারটাতে, যার জন্য পূর্ব ভারতের যে রাজ্যগুলো এই প্রধানমন্ত্রীর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। 3টে স্টেপ নিয়েছিলেন। একটা হচ্ছে লাইসেন্স রাজ খতম করা। লাইসেন্স রাজ মানে কি?
নেহরুর আমলে পর্যন্ত নেহরু মনে করতেন যে ইকোনমিটা চালাবে কেন্দ্রীয় সরকার উইথ ডিসেন্ট্রালাইজড পাওয়ার ফর দি স্টেট গভর্নমেন্ট, কিন্তু মেজরিটি অফ দ্য পারমিশনস সেটা কিন্তু আসবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে, এবং তাদের কাছ থেকে লাইসেন্স বার করতে গেলে কিন্তু দেখা হয় যে তারা কোথায়, তাদের শিল্প যারা উদ্যোগী তাদেরকে দেখা হতো যে তারা কোথায় এই কাজটা করতে চাইছেন। কত লড়াইয়ের পরে 1977 সাল নাগাদ এই হলদিয়া পেট্রোকেমিক্যাল হয়েছিল, কারণ সরাসরি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে শিল্প হতে দিতেন না। কিন্তু IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এদের কাছ থেকে লোন নেবার সময়তে ভারত সরকার যখন লোন নেন তখন তারা একটা শর্ত দেন যে এই লাইসেন্সিং প্রথা কিন্তু উঠিয়ে দিতে হবে, এই কারণে যে এর ফলে সুষম বিকাশ, অর্থাৎ কিনা লোহার ইন্ডাস্ট্রি কর্ণাটকে করে তো লাভ নেই, কারণ কর্ণাটকে তো লোহার খনি নেই। অতএব শিল্পপতি যেখানে মনে করবেন সেখানেই শিল্প করবেন, এবং এই যে এত পরিমাণে বিধি নিষেধ, লাইসেন্স, পারমিট, অমুক তমুক, এগুলো কিচ্ছু রাখা চলবে না। তদারকির জন্য যেটুকু মিনিমাম থাকা প্রয়োজন শুধু সেটুকুই থাকবে। এই লাইসেন্স রাজ উঠে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গে কিন্তু জ্যোতি বসু 1994 সালে নিয়ে এসেছিলেন তা পশ্চিমবঙ্গে প্রথম শিল্পনীতি। তার আগে শিল্পনীতি করেও কোনো লাভ হতো না, কারণ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে কেন ঝাড়খণ্ড, এখনকার যে ঝাড়খণ্ড বা উড়িষ্যা, এখানে যে মিনারেলস আছে সেই মিনারেলস দিয়ে তারা মহারাষ্ট্র বা গুজরাটে শিল্প স্থাপন করাতেন, কারণ সেখানকার পলিটিশিয়ানরা আসল ক্ষমতার অধিকারী ছিলেন। পশ্চিমবঙ্গ থেকে তো সেইভাবে কোনো ক্ষমতাশালী কোনো পলিটিশিয়ান তো দিল্লিতে ছিলেন না। তো যাই হোক, এইটা যদি 1 নম্বর হয়ে থাকে, তাহলে 2য় নম্বর হচ্ছে উইথড্রয়াল অফ ফ্রেট ইকুয়ালাইজেশন, অর্থাৎ না সিমেন্ট, স্টিল, লোহা, এইগুলো হচ্ছে যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা রিয়েল এস্টেটের সব থেকে ইম্পর্ট্যান্ট কাঁচা মাল বা র মেটেরিয়াল, এবং এগুলো পূর্ব ভারতে পাওয়া যায়, যেমন পশ্চিমবঙ্গ, যেমন উড়িষ্যা, যেমন ঝাড়খণ্ড, তেমনি ছত্তিশগড় আছে, মধ্যপ্রদেশ আছে। বলছে যে এইখান থেকে এই সিমেন্ট, লোহা বা স্টিল এ সমস্ত পশ্চিম ভারতে বা উত্তর ভারতে নিয়ে যাওয়ার জন্য যে ট্রান্সপোর্ট কস্ট হয়, সেই কস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সাবসিডি দিত, এবং তার ফলে হতো কি, যেহেতু কর্ণাটক, অন্ধ্র বা এই মহারাষ্ট্র, গুজরাট এগুলো কোস্টাল স্টেট, জাহাজ আসতে যেতে পারে, অতএব খনি অঞ্চল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এই সমস্ত অঞ্চলে ভর্তুকি দিয়ে, ট্রান্সপোর্ট খরচা ভর্তুকি দিয়ে মহারাষ্ট্র এবং গুজরাট শিল্পে উন্নত হতে থাকে, এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের আকরিক, লোহা, কয়লা এ সমস্ত নিয়ে এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই সাবসিডি নিয়ে যে ব্যাপারটা হতো, এতে দেখা যাচ্ছে যে শিল্পপতিরা না চাইলেও লোহার কারখানা কর্ণাটকে তৈরি হচ্ছে। এটা কি যুক্তি আছে? এই যুক্তিটা অনুধাবন করে মনমোহন সিংহ প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু PV নরসিংহ রায়ের আমলে তিনি ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার অনলি।
তাহলে চিন্তা করে দেখুন যে এত বড় একটা ইকোনমিস্টকে ডিকটেশন দিয়ে পিভি নরসিংহ রাও কাজ করাতেন, এবং পিভি নরসিংহ রায়ের আমলের পর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে এখন যেটুকু যা শিল্পায়ন হয়েছে তখন থেকেই হয়েছে, উড়িষ্যাতেও তাই, ঝাড়খণ্ডেও তাই। আরও একটা বড় কাজ তিনি কি করেছেন, সেটা হচ্ছে সেস, রয়্যালটি। আজকে যে কয়লা, লোহা, এই সমস্ত যে মিনারেলস, এই মিনারেলসগুলো পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা থেকে যাচ্ছে কর্ণাটকে। তা পশ্চিমবঙ্গের যে জিনিস সেটা নিয়ে অন্য স্টেটে যখন এই ব্যাপারটা যখন সেটা শিল্পে কাঁচামাল হিসেবে ইউজ হবে, তাহলে পশ্চিমবঙ্গ তো তাদের কিছু তার অতিরিক্ত অ্যাডভান্টেজ পাওয়া উচিত, যেটাকে বলে রয়্যালটি। এর আগে রয়্যালটির ব্যাপারটা কিন্তু যে রাজ্যে খনি আছে সেই রাজ্য কিন্তু রয়্যালটি পায়, এটা পৃথিবীর সর্বত্রই আছে, পশ্চিম ভারতেও ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল যে কিছু স্টেট গভর্নমেন্ট তারা নিজেদের মতো করে কিছু রয়্যালটি বা সেস আদায় করছে। তা সুপ্রিম কোর্ট বলে যে কোনো স্টেট এইভাবে আদায় করতে পারে না, একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এই কাজ করতে পারে। নরসিংহ রায়ের আমলেই কিন্তু এই ব্যাপারটা আরেকবার দেখা হলো, এবং তারপর তিনি যে নীতি প্রণয়ন করেন, আজকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কেন্দ্রীয় যে রয়্যালটি এবং রাজ্য সরকার যে তার প্রসেস, এই সমস্ত যে বসার, তার ফলে আজকে রাজ্যের কোষাগারে কিন্তু বেশ কিছুটা টাকা পয়সা আসে। এই যে রিফর্মসগুলো, এই রিফর্মসের জন্যেই কিন্তু পিভি নরসিংহ রাওকে বলা হয় ফাদার অফ ইকোনমিক রিফর্মস। অতএব বোঝা গেল, সম্ভবত বোঝাতে পেরেছি, যে রাজনৈতিক কর্মকাণ্ড যাই থাক না কেন, তাদের শাসনে যে সমস্ত স্টেপগুলো নেওয়া হয়েছে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং পিভি নরসিংহ রাও, আজকে এখনো পর্যন্ত প্রত্যেকটা ভারতবাসী সেই সমস্ত সিদ্ধান্তের সুফল ভোগ করছে। নিডলেস টু সে, পিভি নরসিংহ রাওয়ের যে কাজ, তার ফলে মহারাষ্ট্র, গুজরাট লবি তো বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলে পিভি নরসিংহ রাও আর দ্বিতীয় টার্ম পাননি, কিন্তু পাননি বলেই যে তিনি বিজনেস হাউস বা পূর্বাঞ্চলের যে সমস্ত রাজ্য, তাদের কৃতজ্ঞতা কখনোই চলে যাবে না। প্রতিবেদনটা এখানে শেষ করছি। ভালো লাগলে দয়া করে কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবেন। নমস্কার।